দোস্ত দেখ, মেয়েটা কি সেক্সি! না দোস্ত, মেয়েদের এসব বলা ভালো না। আরে দোস্ত, মেয়েটার পেছনে একবার তাকা, তুইও পাগল হয়ে যাবি। আমি মেয়েটার দিকে তাকালাম, জানি না আজ আমার কি হলো। আমিও রাকিবের সাথে তাল মিলিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, সত্যি দোস্ত, মেয়েটা দেখতে সেই। হ্যাঁ দোস্ত, মেয়েটাকে একবার কাছে পেলে আমি কি করতাম এসব ভেবে এখনই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরে এসব বলিস না দোস্ত, আমার কেমন জানি লাগছে। আমি বলেছিলাম না, মেয়েটাকে দেখলে তোরও অবস্থা খারাপ হয়ে যাবে। কি তুলতুলে গাল, আর বাকিটা তো নাই বললাম। ওখানে যদি কেউ কিস করতে পারতাম। চুলগুলো দেখছিস কি সিল্কি, ওখানে মুখ ডুবিয়ে হারিয়ে যাওয়া যাবে। তখন মেয়েটা আমাদের দিকে রাগী চোখে তাকিয়ে সেখান থেকে চলে গেল। আমি আরিয়ান, বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা এদেশের নামকরা ডাক্তার, আমি পড়াশোনায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। সবসময় ক্লাসে ফার্স্ট হতাম, এখনও ক্লাসে ফার্স্ট। কোনো দিন কোনো মেয়েকে নিয়ে এমন মন্তব্য করিনি, কিন্তু আজ বন্ধুদের পাল্লায় পরে কী করে বলে ফেললাম। মেয়েটাকে নিয়ে আরও এসব মন্তব্য করতে করতে আমাদের ক্লাসের সময় হয়ে আসলো। ক্লাসে ঢুকে গেলাম আমি আর রাকিব, কিন্তু সেখানে গিয়ে শখ খেলাম। যখন ক্লাসে টিচার আসে তাকে দেখে তো আমি আর আমার বন্ধু পাগল হয়ে গেছিলাম। অনেক দিন থেকে প্রিন্সিপাল বলেছিল যে আমাদের কলেজের নতুন একজন ইংলিশ টিচার আসবেন। এই যে সেই মেয়ে, আমরা সেটা জানতাম না, তাই তাকে নিয়ে বাজে মন্তব্য করে ফেলেছি। মেয়েটা আমাদের দিকে তেড়ে এসে সামনে দাঁড়িয়ে বলল, এই ছেলেরা, খেয়ে দেয়ে কোনো কাজ পাও না? মেয়েদের দেখলেই টিস করা শুরু করো, তাই না? আমি আর রাকিব নিস্তব্ধ হয়ে গেলাম। কি বলবো মেয়েটাকে। আমি তোতলাতে তোতলাতে বললাম, আসলে কি হয়েছে ম্যাম, আমরা ভুল করে ফেলেছি, আর কোনো দিন করবো না প্লিজ। না, তোদের কোনো ক্ষমা নেই। এখনই ক্লাস থেকে বের হয়ে যা। ম্যাম, আমি আপনার পায়ে ধরে বলছি, আমাদেরকে ক্ষমা করে দিন প্লিজ। আর কোনো দিন এসব বলবো না, সত্যি বলছি। জীবনে প্রথম কোনো মেয়েকে একটু বাজে কথা বলছিলাম, সেখানেই ফেসে গেলাম। আর শালারা তো প্রতিদিন কত মেয়েকে এরকম কথা বলে, তারা কোনো দিন ফাঁসে না। আজ আমি বলতেই ফেসে গেলাম, জীবনটাই লস হয়ে গেল মনে হচ্ছে। তখন ম্যাম কিছুটা শান্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম। আর একদিন যদি এইসব কথা বলতে শুনি, তাহলে কিন্তু সোজা প্রিন্সিপালকে বলে কলেজ থেকে বের করে দিব। রাকিব আমার দিকে শুধু চেয়েছিল, সে কোনো কথা বলেনি। যখন শুনলো ম্যাম মাফ করে দিয়েছে, তখন মুচকি হেসে আমাকে বলল, ম্যামের কিন্তু তেজ আছে বলতে হবে, একদম তেজি মেয়েদেরকে আমার পছন্দ। শালা এখনও আমাকে আবার বলছিস এসব বিষয়ে? এমনিতে একবার বলে ফেসে গিয়েছিলাম, আবার যদি বলি তাহলে তো খুন করে ফেলবে আমাকে। যাই বলিস দোস্ত, ম্যাম কিন্তু সেই মাল। ম্যামকে দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেছি। যদি একবার কাছে পেতাম। এসব বলিস না দোস্ত, আমার ভয় করছে। এত ভয় পাস কেন, হ্যাঁ? এরকম মাঝে মাঝে বকা খেতে হয়। না দোস্ত, আমার লাগবে না। এসবের চেয়ে ভালো আমি যেরকম আছি সেরকমই চলতে দে আমাকে। আরে বলো, এভাবে মেয়েদেরকে ভয় পেলে চলবে? বুকে সাহস রাখ। মেয়েদেরকে পড়ানো এত সহজ নয়। তখনই ম্যাম সামনে থেকে ধমক দিয়ে বলল, এই ছেলেরা, তোমরা এখনো কথা বলছো? কি এত কথা তোমাদের? যাও, বাইরে গিয়ে কথা বলো। ম্যামের কথা শুনে রাকিব পুরো থ হয়ে গেল, চুপচাপ বসে রইল। আমি রাকিবের এই অবস্থা দেখে কিছুটা হাসলাম। এরপর বললাম, আস্তে আস্তে। কি ব্যাপার, বললি না বুকে সাহস রাখতে হবে? তাহলে এভাবে চুপচাপ হয়ে গেলি কেন? এখন কথা বল সাহস থাকলে। দোস্ত চুপ কর, কথা বলিস না, আমাকে মেরে ফেলবে। তখন ম্যাম সবার সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা, তোমাদের ক্লাসের ফার্স্ট কে? তখন আমি আস্তে আস্তে দাঁড়ালাম। ম্যাম আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোর মতো একটা শয়তান ছেলে পড়াশোনায় এত ভালো হলে এরকম দুষ্টুমি করো কেন সব সময়? বজ্জাত ছেলে কোথাকার। আমি ম্যামের কথার কোনো জবাব না দিলাম, চুপচাপ শুনে যাচ্ছিলাম। পড়ছি এক মাইনকার চিপায়, এখন যা বলবে তাই শুনতে হবে। কী জন্য যে সকলে এসব বলতে গিয়েছিলাম, এখন তো ফেসে গেলাম। সরি ম্যাম, ভুল হয়ে গেছে, আর কখনোই বলবো না। ক্ষমা করে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আরেকদিন যদি এইসব কথা বলতে শুনি, তাহলে কিন্তু সত্যি সত্যি তোমাকে খুন করে ফেলবো। তুমি ভালো ছেলে, পড়াশোনায় ভালো আছো, পড়াশোনা নিয়ে থাকো। এসব খারাপ কাজ করতে যেও না। এরপর ম্যাম পুরো ক্লাস শেষে যখন বেরিয়ে যাবে, তখন আমাকে বলল, এই তোমার নামটাই তো জানা হলো না, তোমার নাম কি? জি আমার নাম আরিয়ান। আচ্ছা ঠিক আছে, আরিয়ান, তুমি কলেজ শেষ করে যাওয়ার সময় আমার সাথে দেখা করে যেও। আমার কেবিনে এসো তুমি একবার। বলেই ম্যাম সেখান থেকে চলে গেল। আর রাকিব আমার পিঠে হাত দিয়ে বলল, দোস্ত, তোর ভাগ্য তো একদম বলদের ভাগ্যের মতো। দেখ কিভাবে প্রথম দিনে একদম কেবিন পর্যন্ত ডেকে নিল। না জানি কেবিনে নিয়ে কি না কি করবে। তুই সবসময় এসব নিয়ে ফাজলামি করিস কেন? আমার ভয় হচ্ছে, যদি নিয়ে ওখানে পিটায় তাহলে।
আরে ভয় পাস না, পিটাবে না, ধরে হয়তো তোরে নিয়ে ওখানে আদর করবে, তাই সেজন্য তোকে ডেকেছে। হ্যাঁ আমি দেখছি কীরকম সাহসী তুই। যখন একটা ধমক দিল তখন তো বিলাইয়ের মতো হয়ে গেছিলি, এখন আবার বড় বড় কথা বলছিস। এরকম মাঝে মাঝে করতে হয় বুঝছিস, সবসময় পাওয়ার দেখালে চলে না। আমি কলেজ শেষ করে ম্যামের রুমের সামনে গিয়ে দরজায় নক করলাম। মে আই কামিন ম্যাম? হ্যাঁ, ভেতরে আসো। আমি ভেতরে গিয়ে দেখি ম্যাম নিচের দিকে তাকিয়ে কিছু একটা লিখছে। আমাকে দেখে দাঁড়িয়ে বলল, তুমি আরিয়ান তাই না? তোমার কথা প্রিন্সিপাল স্যারও আমাকে বললেন ক্লাস শেষে। পড়াশোনায় তো ভালোই আছো, তাহলে এরকম সবসময় ফাজলামো করো কেন? আর কি সব খারাপ ছেলেদের সাথে মিশো আর আজে বাজে শব্দ ব্যবহার করো? ম্যাম আমি এসব করি না, আজকে এই প্রথম বন্ধুদের কথাই করেছিলাম, কিন্তু মিস্টেক হয়ে গেছে, আর কোনো দিন এরকম করবো না ম্যাম। এরকম বন্ধুদের সাথে মিশো কেন? ওদের মন খুব ভালো ম্যাম, একটু দুষ্টু। আর ওদের সাথে মিশবে না, যদি দেখি তাহলে কিন্তু খুন করে ফেলবো। আচ্ছা ঠিক আছে ম্যাম। এখন সোজা বাসায় যাও, আর তোমার নাম্বারটা দাও তো। আমি ম্যামকে নাম্বার দিয়ে বাসায় চলে আসলাম। আজ একটুর জন্য বেঁচে গেছি, না হলে কী যে হয়ে যেত। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। আমি আর কোনোদিনও ওসব করিনি, কিন্তু ম্যামের ব্যবহার আমার কাছে অদ্ভুত লাগছিল। মাঝে মাঝেই আমাকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যায়, নিজের রুমে ডেকে নিয়ে খাওয়াতো, রাতে কল দেয়। আমি তার একমাত্র অদ্ভুত ব্যবহারের কারণ বুঝছিলাম না। পরের দিন কলেজে ক্যাম্পাসে বসে আছি, তখনই একটা মেয়ে এসে বলেছিল, হঠাৎ করে কে জানি আমাকে টেনে নিয়ে গেল। আমার আর বুঝতে বাকি রইল না এটা ম্যাম। ম্যাম নিজের কেবিনে দরজা লাগিয়ে আমার কলার ধরে বলল, খুব শখ না মেয়েদের সাথে কথা বলার? সরি ম্যাম, আমি ওর সাথে তেমন কোনো কথা বলছিলাম না। যাই হোক, তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না। রাগ উঠে গেল, তাই একটু জোরে বললাম, আজব, আমার সব বিষয়ে আপনার এত মাথা ব্যথা কেন? আমার যার সাথে ইচ্ছা কথা বলবো, আপনি বাধা দেওয়ার কে? সঙ্গে সঙ্গে আমার গালে থাপ্পড় দিয়ে জড়িয়ে ধরলেন ম্যাম। আমি অবাকের পর অবাক হচ্ছি। তার কথা শুনে আমি আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেছি। ম্যাম আমাকে বললেন, আরিয়ান, আমি তোমাকে ভালোবাসি। সেই প্রথম দিন যেদিন তোমাকে দেখেছিলাম, সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার সাথে অন্য কাউকে দেখলে সহ্য হয় না। হ্যাঁ, পাগল হয়ে গেছি তোমার ভালোবাসায়। কি আছে তোমার মধ্যে আমি কিচ্ছু জানি না, তবে তোমাকে আমার বড্ড প্রয়োজন। দেখুন ম্যাম, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন করবে না? আমার মধ্যে কি সমস্যা? আপনি আমার বয়সে বড়, আর আমি আমার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে কাউকে বিয়ে করতে পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি। আপনার যদি এত ইচ্ছা হয় তাহলে আমার বাবার সাথে কথা বলুন। বলে ম্যামের কেবিন থেকে বের হয়ে আসলাম। কি বলে এসব? আমি এখনও ইন্টার 2য় বর্ষে পড়ছি, আর উনি কলেজের টিচার। আমার সাথে ওনার যায় কি করে? আর সত্যি বলতে ম্যামকে আমার খুব ভালো লাগে, কিন্তু সমাজ তো এটা মেনে নিবে না। ম্যামকে আমি এমনি বলেছি বাবার সাথে কথা বলতে। আমি জানি বাবা এসব মানবে না। পরের দিন আমি আর আব্বু বসে ব্রেকফাস্ট করছিলাম, তখন আব্বু বলল, বাবা কি বলছো এসব? আমার বিয়ে মানে? আমি বাবার কথার কি উত্তর দেবো খুঁজে পাচ্ছিলাম না। আমি এমনি এমনি ম্যামকে বলেছিলাম, আর ম্যাম সত্যি সত্যি বাবাকে রাজি করিয়ে ফেলবে এটা তো জানা ছিল না। আমি চুপচাপ বসেছিলাম। বিকেলে আমাদের বিয়ে হয়ে গেল। রাতে ঘরে অসহায়ের মতো দাঁড়িয়ে আসি, তখন রাকিব এসে বলল, মাম্মা, এভাবে আমাকে টপকিয়ে বাউন্ডারি মেরে দিলি? আরে বেটা, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হলো। এসব ভঙ্গ করিস না, এখন যা ভেতরে। বলে আমাকে ধাক্কা দিয়ে রাকিব ভেতরে দিয়ে গেল। আমি ভেতরে যেতেই ম্যাম মিমা এসে সালাম করার জন্য নিচু হয়। আমি পা সরিয়ে নিলাম। আরে ম্যাম কি করছেন এসব? রিমা তখন রেগে আমার কলার ধরে বলল, ম্যাম মানে? আমি তোর বউ, আমার নাম আছে রিমা, আজ থেকে রিমা বলে ডাকবে। এটা আমার দ্বারা সম্ভব নয়। কেন সম্ভব নয়? সেদিন তো বলেছিলে আমাকে কাছে পেলে কি না কি করবে, এখন এসব কই গেল? ওসব আমি ভুলে গেছি। ভুলে গেলে তো চলবে না বাবু, আজকে তো তোমাকে আদর করব। বলেছিলে না আমার পেছনের দিকে তাকালে তোমার নেশা লাগে, এখন সব গেল কই? বলেই ম্যাম আমার কাছে মুখ নিয়ে আমি ভয়ে ঘামতে শুরু করলাম। রিমা তখন আমার শাড়ির কলার ধরে ফেললো। লজ্জা পেলে তো আমার পিচ্চিকে দারুণ লাগে। কি আমি পিচ্ছি? তা নয় তো কি, তুমি তো একটা পিচ্চি। আমি মোটেও পিচ্ছি না।
বড় হলে তো বাসর ঘরে বউয়ের সাথে অনেক কিছু করে, কিন্তু তুমি পিচ্ছি বলে কিছু করতে পারছো না। দাঁড়াও। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? রুমে বসে গিটারে সুর তোলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। মন সুস্থ না থাকলে কিছুই ভালো না। আর 7 দিন ধরে সালমাকে কল করছি, কম করে হলেও 1000-এরও বেশি মেসেজ করেছি। না তো কল করছে আর না তো মেসেজে রিপ্লাই দিচ্ছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। রুমমেট রহিমকে দরজা খুলতে বলি। এই সময় কে এসেছে কে জানে। কিরে দেবদাস, তুই এবার কল রিসিভ করছিস না কেন? আরে রবিন, তুই আয় বস এখানে। রবিন আমার বেস্ট ফ্রেন্ড। রবিন এসে আমার পাশে বসে আমার থেকে গিটার নিয়ে বাজাতে থাকে। তোকে খুব মিস করছিলাম, তাই লন্ডন থেকে সোজা তোর কাছে চলে আসলাম। চাপা মারার জায়গা পাস না? আর 7 দিন হয়েছে তুই দেশে এসেছিস, আমি সবই জানি। সব খবরে রাখিস দেখছি। তুই আমার সাথে দেখা করতে গেলি না কেন? কাজের চাপে নিঃশ্বাস নিতে পারছি না রে, তুইও তো আসতে পারতি। আসলে আব্বু আম্মু আমার জন্য মেয়ে ঠিক করেছে। লন্ডন থেকে আসার পরের দিনই সোজা এঙ্গেজমেন্ট করিয়ে দিয়েছে, আর পরশু বিয়ে। তাই কেনাকাটা নিয়ে এত ব্যস্ত, সুযোগই করতে পারিনি। তাই নাকি? কনগ্রাচুলেশন, এ তো খুশির খবর। আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। আচ্ছা তাই নাকি? তাহলে দেখা তোর হবু বউকে। এই সালা, তুই যে 3 বছর ধরে প্রেম করছিস, আমাকে দেখিয়েছিস সেই মেয়েকে? হ্যাঁ, আগে তুই দেখা। আচ্ছা আমি পরে দেখাবো, আগে তুই দেখা। তোর বউকে দেখি আগে। ঠিক আছে, দেখাচ্ছি। আবার আমার বউকে দেখে প্রেমে পড়ে যাস না। দুই বন্ধু একসাথে হেসে দেই। রবিন ওর পকেট থেকে মোবাইল বের করে আমার হাতে দেয়। আমি মেয়েকে দেখে স্তব্ধ হয়ে যাই। এটা তো সালমার ছবি। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? কিরে, কেমন আমার বউকে দেখতে? তোর গার্লফ্রেন্ড থেকে সুন্দর না? সুপার দেখতে। তোদের কি আগে থেকে পরিচয় ছিল? আরে না, দেশে এসে শুনি আব্বু আম্মু বিয়ে মেয়ে ঠিক করে রেখেছে। এবার তোর গার্লফ্রেন্ডকে দেখা। অন্য এক সময় দেখাবো। আসলে কাল মোবাইলটা পরে ভেঙেছে। শুভকামনা রইল তোদের জন্য বন্ধু। ধন্যবাদ। আচ্ছা আমি এখন যাই, তুই কিন্তু কালকে চলে আসবি। আমার অনেক কাজ বাকি দোস্ত। আমি যাব বলতেই রবিন আমাকে জড়িয়ে ধরে। এরপর রবিন চলে যায়। আমি বেডে বসে মাথার চুল টানতে থাকি। সালমা আমার সাথে এমন করতে পারলো? কি ভুল ছিল আমার? কেন সালমা আমাকে ঠকালো? এই জন্যই সালমা আমার কল রিসিভ করছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে চোখ বন্ধ করে সালমার সাথে কাটানোর সময়গুলো ভাবতে থাকি। সব সময় এত বন্ধু বন্ধু করো কেন তুমি? আমি তোমার পাশে বসে আছি, আমার জন্য সময় হয় না তোমার? বুঝি তো, সবাই তোমার খুব আপন, আমি তো আর কেউ নই তোমার। তুমি কিছু না, তেমন কিছু না পাগল। আমার বেস্ট ফ্রেন্ড কল করেছিল, মাসখানেক পর ও দেশে যাচ্ছে, সেটাই কল করে জানালো আর কি। বুঝেছি। আচ্ছা তুমি একটা ঠিকঠাক জব করে নাও না। বাসায় থেকে বিয়ের জন্য খুব চাপাচাপি করছে। তোমার যে জব, আমি কি বলবো আব্বু আম্মুকে? আমি তো চেষ্টা করছি, কিন্তু আজকাল যোগ্যতার কোনো মূল্য নেই। সবার মতো আমার তো আর মামা খালু নেই যে চাকরি হয়ে যাবে। এভাবে চলতে থাকলে দেখবে আব্বু আম্মু অন্য কারোর সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। আর তখন তুমি আমি হারিয়ে গেলে খুঁজবে, আমার করে কেউ তোমায় ভালোবাসতে পারবে না। সেই জন্যই বলছি একটা ভালো জব খুঁজো। আমি তোমাকে হারাতে চাই না তুহিন, ভীষণ ভালোবাসি তোমায়। আমিও তোমাকে ভালোবাসি অনেক সালমা। আমি চেষ্টা করছি, তুমি ভয় পেও না। সন্ধ্যা নেমে যাচ্ছে, চলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। দুজন উঠে হাঁটতে থাকি। রিক্সার কাছে এসে উঠে পড়ি। তুহিন আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। আমি বাসার ভেতরে চলে আসি। বাসায় আসতেই আম্মু পুলিশের মতো জেরা করতে শুরু করে। কোথায় ছিলি তুই? সেই বিকেলে বাসা থেকে বের হয়েছিস, এই আসার সময় হলো? এখনো কি তুই ছোট আছিস? রাস্তাঘাট ভালো না, কতবার বলেছি তোকে। আমি তো তোমাকে বলেই গেলাম আম্মু, একটা বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। আর আমার সম্পর্কে তুমি তো জানোই, স্কুল কলেজ আর ভার্সিটি থেকে আমার নামে কত মারামারির জন্য বিচার এসেছে বলো তো। কেউ আমার কাছে আসলে তার নাক ফাটিয়ে দিব না আমি? বাপের মতো গুন্ডা হয়েছিস। মেয়েদের এসব মানায় না, তুই জানিস না? যা এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি হাসতে হাসতে আম্মুর গালে চুমু দিয়ে রুমে চলে আসি। চলুন চেঞ্জ করতে করতে পরিচয়টা দিয়ে দিই। আমি সালমা রহমান। আব্বু সালাম রহমান একজন ছোটখাটো ব্যবসায়ী, আম্মু আরোহী রহমান গৃহিণী। 3 মাস আগে মাস্টার শেষ করেছি, আর পড়ার ইচ্ছে নেই। এখন ঘুরে ফিরে সময় কাটাচ্ছি। বাসায় এসে চেঞ্জ করে শুয়ে আসি। আমি তুহিন ইসলাম। আব্বু আম্মু দুজনেই গ্রামে থাকে। আব্বু একজন কৃষক আর আম্মু গৃহিণী। রুমমেট রহিম বলে বাড়িওয়ালা এসেছে ভাড়ার জন্য। আমার ভাড়া আমি রহিমের হাতে দিয়ে দেই। বাজার করার জন্য আমার ভাগের টাকা দেই। সব কিছুর দাম এত বেড়েছে, টাকা কিভাবে চলে যায় বুঝতেই পারছি না।
আর এইদিকে বেতন বাড়ার নামই নেই। মোবাইলের রিংটোন ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরি। মোবাইল হাতে নিয়ে দেখি রবিন কল করেছে। কিরে, কেমন আছিস লন্ডনের সাহেব? তোকে কতবার বলেছি আমি এই সাহেব ডাকবি না। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। দেশে আসবি ঠিক কবে বলতো? সেই যে 5 বছর আগে গেলি, একবারের জন্যও আসলি না। এখানে এসে সেটেল হতে হতে সময় তো লাগে। সব কিছু পেয়ে গেছি, এই মাস পরেই আসছি। তোর কি অবস্থা চলে? আসবি নাকি লন্ডন? আমার এত সামর্থ্য নেই বন্ধু। গরিব মানুষ এত বড় স্বপ্ন দেখে না। ওখানে আবার বিয়ে টিয়ে করিসনি তো? আব্বু আম্মু শুনলে আমাকে কেলাবে। আর আমার দেশের মেয়েরা কি মরে গেছে নাকি যে এখানকার মেয়ে বিয়ে করবো? তোর গার্লফ্রেন্ডের খবর কি? এখনো কিন্তু দেখালি না। দেশে আসলে সামনাসামনি দেখাবো। তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা তাই হবে। শোন, আমাকে একটু বের হতে হবে, তোকে পরে কল করব। আমি ঠিক আছে বলে কল কেটে দেই। রুমে ভালো লাগছে না, তাই উঠে বাসা থেকে বের হয়ে নিচে চায়ের দোকানে এসে চা খেতে থাকি। এভাবেই কি ঘুরে ফিরে কাটাবি? লেখাপড়া তো আর করলি না, বিয়ে করে এবার সংসারই হ। এত সব সময় বিয়ে বিয়ে করো কেন আম্মু? আমাকে কি এখন বোঝা মনে হয় তোমার কাছে? বোঝা কেন মনে হবে? ছেলে মেয়ে বড় হলে তাদের বিয়ে তো দিতেই হয়। যখন মা হবি তখন বুঝবি। এই ডায়লগটা আর কত বলবে মাই ডিয়ার আম্মু? নতুন কিছু ট্রাই করো। পাজি মেয়ে একটা। তোর সাথে কথা বলা আর গাছের সাথে কথা বলা একই কথা। গাছও বুঝি তোমার কথার উত্তর দেয় আম্মু? আমার আর আম্মুর কথা শুনে আব্বু হাসতে থাকে। আম্মু রেগে মেগে চলে যায়। আমি আব্বুর পাশে বসে আব্বুর বুকে মাথা রাখি। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দেয়। রাত 9টা বেজে যায়। রাতের খাবার খেয়ে রুমে এসে সালমাকে কল করি। সাথে সাথে কল রিসিভ করে। কি করছো? খাওয়া দাওয়া হয়েছে? শুয়ে আছি, মাত্র খেয়ে রুমে আসলাম। তুমি কি করছো? ডিনার হলো? আমিও শুয়ে আছি খেয়ে এসে। সন্ধ্যায় বাসায় গিয়েছো? এখন কল করার সময় হলো? আমার কথা মনে থাকে না তাই না? মনে থাকবে না কেন? একটু ব্যস্ত ছিলাম তাই কল করতে পারিনি। তোমার ব্যস্ততা আমি জানি। নিচে চায়ের দোকানে গিয়ে বুড়োদের সাথে আড্ডা মারা। কি আর করবো বলো? ওনাদের সাথে আড্ডা মারলে একটু চিন্তামুক্ত থাকি। কালকে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাব, দেখি কি হয়। এর আগে কম করে হলেও 100 ইন্টারভিউ দিয়েছো। একটু ওনাদের কথা মতো করলেই তো হয়। আমি অসৎ পথে কাজ করতে পারবো না। তুমি তো জানো এসব ভালো না। দেখবে সততার মূল্য একদিন ঠিক পাবো। ঠিক আছে। আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো তাহলে। আর কি হয় আমাকে কল করে জানিও। আমি ঠিক আছে বলে কল কেটে রুমের লাইট অফ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসি ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দিয়ে বের হয়েই বুঝতে পারি চাকরি এখানেও হবে না। সব কিছু গুছিয়ে চলে আসি কাজে। কাজে আসতে বসের ঝাড়ি খেতে হয় লেট করার জন্য। বসের ঝাড়ি খেয়ে কাজ শুরু করতে থাকি। শালা একবার চাকরিটা হোক, তারপর তোর কপালে লাথি মেরে চলে যাব। কাজের টাইম শেষ, বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে সালমাকে কল করি। কল করার কথা কখন ছিল আর এখন কল করছো? ওখান থেকে সোজা কাজে গিয়েছিলাম, তাই কল করার সময় পাইনি। আচ্ছা বাদ দাও, কেমন হলো ইন্টারভিউ? ইন্টারভিউ তো ভালোই হয়েছে, তবে চা পানির জন্য 5 লাখ টাকা চেয়েছে। ভাগ্যিস লাঞ্চ করার জন্য টাকা চাইনি, তাহলে আমাকে বিক্রি করতে হতো হয়তো। আচ্ছা চিন্তা করো না, এবার হয়নি পরের বার হবে। শোনো, আমি আব্বু আম্মুর সাথে একটু বাইরে যাব, এসে কথা হবে। বলি সালমা কল কেটে দেয়। মোবাইল রেখে ভাবতে থাকি কবে হবে সেই চাকরিটা, কে জানে। এসব চিন্তা মাথা থেকে বের করে ঘুমানোর চেষ্টা করি। আব্বু তার বন্ধুর বাসায় নিয়ে এসেছে। অনেক সময় এখানে থেকে বাসায় চলে আসি। আব্বুর বন্ধু তার ওয়াইফ আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে থাকি। এইভাবেই কাটতে থাকে দিনগুলো। হল রুমে বসে টিভি দেখছি। আব্বু আম্মু দুজনেই এসে আমার দুই পাশে বসে। দুজন একসাথে, কাহিনী কি? মনে হচ্ছে খুব গভীর কিছু। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত আম্মু? মনে আছে আমরা যখন বিশেষ আগে তোর আব্বু আম্মুর বাসায় গিয়েছিলাম? তাতে কি হয়েছে? কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো আম্মু। তোর আব্বুর বন্ধুর ছেলে লন্ডনে থাকে, ওনারা তোকে তাদের বাড়ির বউ করতে চায়। তোর আব্বু তার বন্ধুকে কথা দিয়ে এসেছে। এখন তোর কথার উপর তোর আব্বুর সম্মান জড়িয়ে আছে। আম্মুর কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলবো আর কি করব বুঝতে পারছি না। একদিকে আব্বুর সম্মান, অন্যদিকে তুহিন। না আব্বু আম্মুর খুশির জন্য প্রয়োজনে নিজের ভালোবাসাকে কুরবানি দিব। যে আব্বু আম্মু আমার খুশির জন্য এত কিছু করেছে,
তাদের জন্য এইটুকু ত্যাগ আমি কেন করতে পারবো না? তোমরা যা বলবে তাই হবে আম্মু, আমি তোমাদের কথায় রাজি। আলহামদুলিল্লাহ, ছেলে কালকেই দেশে আসছে, পরশু তোদের এঙ্গেজমেন্ট। খুব সুখে থাকবি মা তুই। আমি একটা শুকনো হাসি দিয়ে রুমে চলে আসি। আব্বু আম্মুর জন্য নিজের জীবনও দিতে পারি। তখনই তুহিনের কল আসে। আমি মোবাইল রেখে ব্যালকনিতে চলে আসি। আর সেই থেকে সালমাকে কল করছি, কিন্তু সালমা আর মোবাইল রিসিভ করেনি। আজ বুঝতে পারলাম কেন আমার কল রিসিভ করেনি সালমা। কিন্তু আমার একটাবার বলার প্রয়োজন মনে করলো না। সত্যি কি কখনো সালমা আমাকে ভালোবেসেছে, নাকি শুধু টাইম পাস ছিল আমার সাথে? আমি সালমার লাইফে টাইম পাস ছিলাম। চোখ থেকে গাল গড়িয়ে কখন যে মাটিতে পড়ছে পানি বুঝতে পারিনি। চোখের পানি মুছে বাসা থেকে বের হয়ে নিচের দোকানে এসে একটা সিগারেট নিয়ে খেতে খেতে হাঁটতে থাকি। ও আচ্ছা, আম্মু বলল কালকেই নাকি আপনারা আমাকে নিয়ে যাবেন, কিন্তু কালকে তো নিয়ে যাবার কথা ছিল না। আসলে আমি বেশি দিনের জন্য আসিনি, নিজের বিজনেস বুঝতেই পারছো, কত কাজ থেকে। তাহলে আর কত দিন আছেন আপনি দেশে? এসেছি মাত্র 10 দিনের জন্য। আমার সাথে তোমাকেও নিয়ে যাব, আর কাজের চাপ কমলে আবার চলে আসবো। আপনি যা ভালো মনে করেন। আচ্ছা পরে কথা বলি, আম্মু ডাকছে। রবিন ঠিক আছে বলে আমি কল কেটে দিয়ে আম্মুর পাশে বসি নিচে এসে। কাল চলে যাবি আমাদের ছেড়ে, দেখতে দেখতে কত বড় হয়ে গেছিস। আম্মু তুমি এইভাবে কথা বললে আমি কিভাবে নিজেকে সামলাবো? তোমাদের ছেড়ে যাবার কথা মনে হলে আমার বুকটা ছিঁড়ে যায়। সব মেয়েকেই একদিন নিজের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যেতে হয়, সবার সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। এটাই মেয়েদের জীবন মা। আর কি বলতে পারছি না, গলা ধরে আসছে। আম্মুকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছি। অনেক চিন্তা ভাবনা করেই ঠিক করি কালকেই গ্রামে চলে যাব। এই স্বার্থপর শহরে আর থাকবো না। রবিনের বিয়ে থেকে সোজা গ্রামের বাড়ি চলে যাব। পরের দিন সন্ধ্যায় চলে আসি সালমাদের বাসায়। রবিন আমাকে গেটের কাছ থেকেই নিয়ে যায়। তোর এই লেট করে আসার অবস্থা গেল না, একটু পর আমরা বউ নিয়ে বাসায় চলে যাব, আর তুই এখন আসলি। কাজ থেকে আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা আঙ্কেল আন্টি কোথায়? দেখা করতে হবে তো, নয়তো পরে আবার কান টেনে লম্বা করে দিবে। চল, আব্বু আম্মু আমার শ্বশুর শ্বশুরের সাথে কথা বলছে। রবিনের সাথে চলে আসি আঙ্কেল আন্টির কাছে। সবার সাথে কথা বলি। রবিনও ওর কাজিনরা ডেকে নিয়ে যায়। একা একা ভালো লাগছে না। সবাই গানে তালে তালে নাচছে। আমি মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎ কেউ আমার হাত ধরে টেনে এক রুমে নিয়ে আসে। রুমে এসে সামনে তাকিয়ে দেখি সালমা। তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কেন এসেছো? দেখো তুহিন, তুমি এমন কিছু করো না যাতে করে আমার আব্বু আম্মুর সম্মান নষ্ট হয়। ভয় নেই, আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি। তুমি যাকে বিয়ে করছো সে আমার বেস্ট ফ্রেন্ড। ও আসতে বলেছে তাই এসেছি। রবিন তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি রবিনকে আমাদের কথা বলনি তো? আমি এখন তোমার কাছে ভুল নামের বানান। তুমি তো এখন অন্য মানুষ, অন্য কারো প্রিয় ডাকনাম। তুমি তো আমাকে ভুলে বেশ ভালোই আছো। 2 দিনে অন্য একজন তোমার কাছে অনেক বিশেষ হয়ে গেছে। তবে তুমি আমাকে ছেড়ে ভালো থাকলে আমিও পারবো তোমাকে ভুলতে একটা দীর্ঘশ্বাস ফেলবো। এরপর থেকে মনে করব তুমি নামে কেউ আমার জীবনে নেই। আমি তোমারই আদরে ফোটা পলাশ শিমুল। তোমার হৃদয়ে ফোটা প্রেমই তো ভুল। তোমারই প্রেমেতে শত রং বদলায়। তুমি নিজেই জানো না তোমার মন কখন কি চায়। আমার কোনো ক্রন্দন আমার এই ভাঙ্গা মন তোমার হৃদয়কে কখনো ছুঁয়ে যায়নি। আমার মন ভেঙে এতদিনে বাঁধন ছিঁড়ে নিঃশেষ করে দিলে আমার এই মনটাকে, বাঁচার আশাটুকুও কেড়ে নিলে সারা জীবনের মতো। আমার কিছু করার ছিল না তুহিন। আব্বু আম্মু আমার জন্য নিজের সুখ স্বপ্ন সব নষ্ট করে আমাকে বড় করেছে। আমি কি করে তাদের মুখের উপর না করব বলো? আমি নিরুপায় ছিলাম। মনে পড়ে সালমা মজার চলে হেসে একটা সময় বলতে, সবাই নাকি আমার খুব আপন, তুমি নাকি আমার কেউ না। কিন্তু আজ দেখো সবাই তোমারই আপন, আমি আর তোমার কেউ না। কখনো অভিশাপ দেব না, দোয়া করি সব সময় ভালো থেকো। আর একটা কথা, রবিন খুব ভালো, ওকে কখনো ঠকিও না, কারণ সবাই আমার মতো হয়তো তোমাকে ক্ষমা করবে না। কথাগুলো বলতে বলতে তুহিন কান্না করে ফেলেছে। চোখের পানি মুছে চলে যায়। আমি ওখানেই বসে কান্না করতে থাকি। আমি কি ভুল করেছি আব্বু আম্মুকে তুহিনের কথা না জানিয়ে, না বলে? কিরে, কোথায় ছিলি তুই? সে কখন থেকে খুঁজে যাচ্ছি তোকে আমি। আমাকে এখন যেতে হবে, এখান থেকে গ্রামে যাব। আব্বুর শরীরটা ভালো না। আঙ্কেলের শরীর খারাপ, আর তুই আমাকে কিচ্ছু বলিসনি? তেমন কিছু হয়নি, একটু অসুস্থ হয়ে গেছে, আমাকে দেখতে চাইছে। আচ্ছা আয়, তোকে আমার বউর সাথে পরিচয় করিয়ে দেই, এরপর গাড়িতে তুলে দেবো আমি নিজেই। থাক না, এখন অন্য এক সময় পরিচয় হয়ে নিব। আর পরে হতে হবে না। ওই তো এসে গেছে, আয় আমার সাথে।
সালমাকে ওর বান্ধবীরা নিয়ে আসে, রবিন আমাকে নিয়ে ওদের কাছে যায়, এরপর পরিচয় করিয়ে দেয়। আমি সালমার দিকে তাকাতে পারছি না। নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে নিজের চোখে দেখা কতটা কষ্ট এটা শুধু তারাই জানে যারা আমার অবস্থায় পড়েছে। আচ্ছা চল, তোকে গাড়িতে তুলে দিয়ে আসি, আর গ্রামে পৌঁছে সাথে সাথে আমাকে কল করবি। তোকে যেতে হবে না, হ্যাঁ এখানে অনেক গেস্টরা আছে, আমি চলে যাব, আর পৌঁছে কল করব। বলেই আমি রবিনকে জড়িয়ে ধরি। সালমার দিকে একবার তাকিয়ে আর এখানে না থেকে বের হয়ে আসি। গেটের বাইরে দাঁড়িয়ে আসি। পকেট থেকে মোবাইলটা বের করে সালমার ছবি বের করে কিছু সময় তাকিয়ে থেকে ডিলিট করতে গেলে একটা গাড়ি এসে সজোরে ধাক্কা দেয়। গিয়ে সামনের দেয়ালে পড়ি। হঠাৎ করে জোরে বাহির থেকে শব্দ হয়। সবাই দৌড়ে চলে আসে। এসে দেখি তুহিন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। রবিন দৌড়ে গিয়ে তুহিনের মাথা ওর কোলে নেয়। আমি রবিনের পাশে বসে তুহিনের রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে কান্না করছি। তুহিন, এটা কি হলো? তোর কিচ্ছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দেবো না। কোনো লাভ হবে না বন্ধু, এমনিতেও বেঁচে থাকার ইচ্ছাটা হারিয়ে ফেলেছি। ভালোই হলো, একটা অনুরোধ তোর কাছে, আমার লাশটা আমার আব্বু আমার কাছে পৌঁছে দিস। বলেই তুহিন আমার হাত ধরে রবিনের হাতে তুলে দেয়। রবিন অবাক হয়ে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে তুহিন একটা হাসিতে লুটিয়ে পড়ে, চোখ বন্ধ করে ফেলে। রবিন আর আমি কান্না করছি তুহিনকে জড়িয়ে ধরে। হঠাৎ আমার চোখ যায় তুহিনের লাশের পাশে পড়ে থাকা ওর মোবাইলটার দিকে। মোবাইল হাতে নিতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তুহিন আর সালমার একসাথে ছবি। সালমা তুহিনকে জড়িয়ে ধরে আছে, আমি সালমার দিকে তাকিয়ে আছি। সালমা তুহিনকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার আর বুঝতে বাকি রইল না তুহিনের সে ভালোবাসার সালমা। 3 বছর পর তুহিনের কবরে ফুল দিয়ে চোখের পানি ছেড়ে তাকিয়ে আছি কবরের দিকে। সেদিন রবিন আমার সাথে সকল সম্পর্ক শেষ করে চলে যায় লন্ডন। শুনেছি ওখানেই বিয়ে করেছে। এরপর আব্বু আম্মু আমাকে অনেকবার বিয়ের কথা বলেছে, কিন্তু আমি কখনোই বিয়ে করব না বলে ঠিক করি। তুহিন আমার জীবনে থাকার সময় আমি বুঝতে পারিনি ওকে আমি কতটা ভালোবাসি, কিন্তু তুহিন হারিয়ে যাবার পর ওর অভাব তিল তিল করে আমাকে পোড়াচ্ছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, চল এবার বাড়ি যেতে হবে। সালমা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। কি অদ্ভুত পৃথিবীর মানুষগুলো। ভালোবাসার মানুষ কাছে থাকার সময় তার গুরুত্ব বুঝতে পারি না, কিন্তু হারিয়ে গেলে তাকে খুঁজে বেড়াই পাগলের মতো। কেউ যদি হারিয়ে যায় তাকে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু যে এই পৃথিবী থেকে চলে যায় তাকে কি আর ফিরে পাওয়া যায়? তাই ভালোবাসার মানুষটা কাছে থাকতেই তার গুরুত্ব দিন। হারিয়ে গেলে হাজার চেষ্টা করেও তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই ছিল তুহিন আর সালমার অসমাপ্ত এক ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।